আমাদের মুক্তির উপায়টা কি? আমাদের মুক্তির উপায়টা হচ্ছে যে যেটা বললাম যে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার, যে জন্য আজকের অনুষ্ঠানটা হচ্ছে। তো এখন এইটাকে আমরা এই কর্মসূচিটাকে সফল করার জন্য প্রথম কথা এটাতে যাতে খরচ বেশি না হয় সেই জন্য আমরা বলছি যে এগুলো গ্রিড কানেক্টেড হবে। মানে এখানে কোনো ব্যাটারি থাকবে না। যদি কোনো হাসপাতালে খুব প্রয়োজন হয় তাহলে হয়তো সেখানে ব্যাটারি থাকবে, কিন্তু অন্য কোথাও যদি এরকম একটা জরুরি প্রয়োজন থাকে তাহলে ব্যাটারি থাকবে। সাধারণভাবে এগুলো ব্যাটারি থাকবে না। বাসায় একটা এয়ার কন্ডিশনার লাগাতে কয়দিন লাগে, একটা ফ্রিজ লাগাতে কয়দিন লাগে। এটা কিন্তু সেরকম আপনি কতগুলো ওই যে সোলার প্যানেল আনবেন, এবং এগুলো অনেকগুলো আমাদের দেশেও উৎপাদিত হয়। এটা একটা মাল্টিজের উপরে বসাবেন আর কিছু কানেকশন, এবং এইটা পৃথিবীর কোনো দেশে এটা এরকম সময় লাগে না, 15 দিনের মধ্যে লাগাচ্ছে। আজকাল তো বাসা বাড়িতে লাগাচ্ছে। আপনাদের যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে তারা দেখবেন যে এখন বিদ্যুতের যে কনসেপ্ট সেটা বদলে গেছে। আগে বলতো যে কনজিউমার, পাওয়ারের কনজিউমার, এখন শব্দটা হচ্ছে প্রজিউমার। প্রজিউমার মানে আপনি উৎপাদনও করবেন আবার আপনি কনজিউমও করবেন। তো আপনার যখন হয়, আপনি যখন প্রডিউস করবেন, আপনার যে বাড়তি উৎপাদন থাকে সেটা গ্রিডে যাবে। আর যদি আপনার না থাকে, যেমন ধর রাতের বেলা তো সৌর বিদ্যুৎ পাবেন না, তখন আপনি গ্রিড থেকে নেবেন। এবং এখানে তো বেনিফিট আছে। এখানে হচ্ছে কি যে কোনো জিনিসের ইয়েটা হচ্ছে যে মেইন হচ্ছে ইনসেন্টিভ স্ট্রাকচারটা। প্রথম কথা হচ্ছে যে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আপনারা কেন করবেন? কারণ আপনাদের বিদ্যুৎ খরচ কমবে, তারপরে আপনাদের বিদ্যুতের নিশ্চয়তা বাড়বে। কারণ আপনি জানেন যে এখন আপনারটা বিদ্যুৎটা আপনার নিয়ন্ত্রণের অধীনে, এবং আপনি জানেন যে কে কাকে ডাকতে হবে, কে এটা বসে, কে এসে এটা ঠিক করবে। তো ওই জন্য এগুলো আসলে কিন্তু যেটা বললাম যে আন্তরিকতার সঙ্গে যদি কাজ করেন সবাই, তাহলে এটা কিন্তু এই সময়ের মধ্যে করা সম্ভব। আর দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে ওই যে করা কি বলে যে কমিটির কাজে বেশ ভালো অগ্রগতি হয়েছে। কারণ আপনারা জানেন যে বিদেশি চুক্তি ইচ্ছা করলেই করা যায় না, বাতিল করা যায় না। তো এইটার জন্য যে এগুলোকে দেখার জন্য যে কমিটি, জাতীয় কমিটি, জাস্টিস মইনুলের নেতৃত্বে যে জাতীয় কমিটি, সেই কমিটির কাজে অগ্রগতি হয়েছে। এবং আপনারা সহসায় এই কমিটির কাজের কিছু ফলাফল দেখতে পারবেন। কিন্তু হচ্ছে কি যে এই যে একটা যে সমস্যা, এই যে তড়িঘড়ি হচ্ছে যে আমাদের একটা মজ্জাগত হয়ে গেছে। যে আপনি যে কোনো, আজকে আমি ওই যে একটেকের মিটিং অ্যাটেন্ড করলাম, এবং আমাদের সচিব সাহেবরা উইল সাপোর্ট মি। প্রত্যেক প্রকল্প 3 বছর জন্য নেওয়া হয়। প্রথম সংশোধন 2 বছর বাড়লো, তারপরে সংশোধন 2 বছর বাড়লো, তারপরে সংশোধন হলো, বাড়তে থাকে। আজকে একটা প্রকল্প আমরা করলাম 10 বছর হয়ে গেছে। তো ওই জন্য এই সংস্কৃতি থেকে বেরোতে হবে। বুঝতে পারছেন যে এইটা যদি শ্রীলঙ্কার লোক পারে, যদি ভারতের পার্শ্ববর্তী ভারতের লোক যদি 1 মাসে করতে পারে, আমরা কেন পারবো না? তো ওই জন্য আসলে এটা একটা সংস্কৃতি, এটা হচ্ছে ইনার্শিয়া, এটা হচ্ছে কাজ না করার কারণ। কিন্তু এটা করলে এটা কিন্তু যেটা বলে এটা প্লাগ ইন প্লে সিস্টেম। এখানে কোনো কিছু নাই। এটা যে একটা বিদ্যুৎ কেন্দ্র বসাতে হবে, এখানে জেনারেটর বসবে, বসবে, এমন কোনো জটিল কিছু না। এটা কিন্তু ইউটিলিটি কোম্পানিগুলো এটা তত্ত্বাবধান করবে, কিন্তু এগুলো টেন্ডার করা আছে। এখানে তো হাজার হাজার লোক এন্টারপ্রেনার, প্রাইভেট সেক্টরে এরা তো কাজটা করবে। তো ওই জন্য আপনি যদি মনে করেন যে শুধু এই রুমে যারা আছে তারাই করবে, তা তো না। এই যে এইগুলো কতগুলো প্যাকেজ হয়েছে, এবং প্রত্যেকটা প্যাকেজে যারা বিড করবে এগুলো তো প্রাইভেট এন্টারপ্রেনার্স। এটা কিন্তু মেইন প্রাইভেট সেক্টর এবং এনজিও, তারাই এই মূল কাজটা। ওখানে যে লাগানোর যে স্থাপনা, যে স্থাপন করবে কিংবা এটা মেনটেন করবে, এটার জন্য তো প্রাইভেট সেক্টরের হাজার হাজার লোক কাজ করবে। তো সুতরাং আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এটা কিন্তু ওই যে বিদ্যুৎ বিতরণ সংস্থার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংবা ইঞ্জিনিয়ার, কোনো ইঞ্জিনিয়ার যে কাজটা করবে না, এটা কিন্তু মেইন কাজটা করবে প্রাইভেট সেক্টর। অ্যাকচুয়ালি ওই বিতরণ সংস্থার ব্যাপারে এরকম কথাটা বলে না, আমি বলছি যে এমনি জেনারেলি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, যেমন ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প আছে যেটা 3 বছরের প্রকল্প, 8 বছর 6-7 বছরে চলে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প আছে,
সেটা একটা জেনারেলি আমি বলেছি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা ওনারা কেন করবেন, এটা তো ওনাদের স্বার্থে করবেন, কারণ এটা থেকে তো ওনাদের আয় হবে, তারপরে হচ্ছে ওনাদের বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিত হবে। ওই জন্যই তো আমরা প্রথমে একটা ইনসেন্টিভ স্ট্রাকচারের কথা চিন্তা করছি, যেটার ফলে কি বলে যে স্বাস্থ্য কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কি লাভ কিংবা হাসপাতালের কি লাভ সেটা বিবেচনা করছি। তারপরে হচ্ছে যে ইউটিলিটির কি লাভ সেটা বিবেচনা করা হয়েছে। তো সুতরাং এটা তো তারা নিজেদের স্বার্থেই করবেন, আগে তো ওই স্বার্থের ব্যাপারটা ছিল না। আর আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে সহজে জিনিসটা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এখন টেকনোলজিটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে। তো আমরা আমাদের পরিবার থেকে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা মিলে আমরা একটা কি বলে যে শৈলানে একটা প্রবীণ নিবাস পরিচালনা করি। তো ওখানে আমরা একটা কত যেন কত হবে 6-7 কিলোওয়াট হবে, তাই না? ওখানে 7 কিলো, 7 কিংবা এরকম কিলোওয়াটের একটা সিস্টেম আছে, ওটা কিন্তু কাজ করতেছে। এখন কিন্তু টেকনোলজি স্ট্যান্ডার্ডাইজ, যেটা বললাম যে এটা একটা প্লাগ এন্ড প্লে। আপনাকে তো বললাম যে এখন তো আমরা প্রতিষ্ঠানের কথা বলতেছি, মানুষ নিজের বাড়িতে লাগাচ্ছে, পাকিস্তানে ঘরে ঘরে এটা লাগানো হয়েছে। তো সুতরাং এই টেকনোলজিটা অনেক আগায় গেছে আর কি। এবং এখন যেগুলো আছে এগুলো তোমাদের এগুলো বলো, তোমাদের এগুলো পারফরমেন্স বলো। এখন স্যার আমাদের যে গ্রিড টাইড আছে, আমরা যেটা দেখি, যেমন গতকালকে আমি দেখেছি যে আমাদের 700 মেগাওয়াট প্লাস আছে গ্রিড টাইড, আমরা গতদিনও 703 মেগাওয়াট পাইছি আর কি। তার মানে একেবারে আমরা প্রায় 100% এতে আছি। আর আমাদের এখনো জানা পর্যন্ত স্যার আমাদের যে সমস্ত নেট মিটারিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় রুফটপ সোলার আছে, তো এখন পর্যন্ত এগুলো আমাদের কাছে হয়তো 100% ডাটা ওইভাবে কালেকশন করতে পারি না। তো দেখি ইন জেনারেলি এই রুফটপ গুলো যেগুলো নেট মিটারিং এর মাধ্যমে এখন পর্যন্ত সংযুক্ত আছে, এগুলোর পারফরমেন্স গুলি খুবই ভালো। আর এইখানে স্যার যে আজকে যেটা করা হলো, এটা তো স্যার আরো ওপেক্স মডেলে হবে, অতএব যারা করবে তারা কিন্তু স্পেশালাইজড এইগুলো কাজের উপর, এবং তারা টেক কেয়ারটা ভালো করবে। আমরা আশা করবো স্যার আপনি যেটা বললেন স্যার প্রযুক্তিগত যে উন্নয়ন, এই প্রযুক্তিগত উন্নয়নের সুফল আমরা এই প্রজেক্ট থেকে পাবো স্যার।